অলকানন্দা, তুমি যেহেতু এত বছর ধরে পড়িয়েছো স্কুলে এবং ড্রপ আউটকে সচক্ষে দেখেছো সামনাসামনি, তোমাকে আমি জিজ্ঞাসা করছি, আজকে যে আমরা জানি আলোচনা করছি, হ্যাঁ, যে 11-এ নাম লেখালো যত, 12-এ পরীক্ষা দিল তার থেকে 13% বা 18% কম, অর্থাৎ ড্রপ আউট হয়ে গেল। এটা নিয়ে তো আলোচনা করার দরকারই হতো না যদি যে কাজ করতে তারা ছেড়ে চলে গেল সেই কাজটা আরেকটু প্রথাগত ভাবে স্কুলে ইনস্টিটিউশনালি ভালো করে শেখানো যেত। সুকান্ত ধরো যে কথাটা বললেন, ধরো যাক তিনি ইলেকট্রিকের কাজ করতে গেলেন, ইলেকট্রিকের দোকানের লাইনে কাজ করবেন, ইলেকট্রিকের মিস্ত্রি যাকে বলা হয় সে ধরনের কাজ করবেন, বা ধরা যাক যিনি অন্য যে কোনো কাজ করবেন, প্লাম্বিং এর কাজ করবেন, জলের লাইনে কাজ করবেন, তাকে যদি তার বিষয়টা আর একটুখানি পুঁথিগত দিক থেকে একটুখানি প্র্যাকটিক্যালি হাতে কলমে যদি শেখানো যেত, তাহলে সত্যি তারও হয়তো উপকার হতো এবং ড্রপ আউটের প্রয়োজন হতো না, কারণ তিনি যে কাজটা করতে যাচ্ছেন সেটাই তিনি স্কুলে শেখার সুযোগ পাচ্ছেন। এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা কি হতে পারতো? সুকান্ত যেটা বললে খুবই গুরুত্বপূর্ণ কথা, ভোকেশনাল কোর্সে পড়বে তার ডিগ্রি হবে না, ডিগ্রি আর না হলে আর কি হবে, ডিগ্রির প্রতি আমাদের যে মোহ, নম্বরের প্রতি যে মোহ, সেটা তো একেবারে আমাদের মজ্জাগত বোধ হয়। এই বিকল্প ব্যবস্থার কথা কি ভাবা যেত? তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে কি মনে হয় অলকানন্দা? একটা সময় কিন্তু আমাদের এই যে কনভেনশনাল স্কুলগুলো সেগুলোর সঙ্গে কিন্তু ভোকেশনাল কোর্সকে জুড়ে দেওয়ার একটা কাজ তখন হয়েছিল। অনেক স্কুল ভোকেশনাল কোর্স নিয়েছিল, কিন্তু তারপরে দেখা গেল যে দুটোর মধ্যে পরিচালনগত কিছু সমস্যা থাকায় অনেক স্কুল কিন্তু সেই এটা ছেড়ে দিয়েছে। তার কারণ অনেক ধরনের সমস্যা হচ্ছিল, পরিচালন ব্যবস্থায় অনেক সমস্যা হচ্ছিল, পরিকাঠামোগত অনেক ত্রুটি ছিল, সেই সমস্ত কারণে এই ভোকেশনাল কোর্সগুলোকে চালানো যায়নি। দেখো, আমি যেহেতু স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত ছিলাম, আমি স্কুল শিক্ষার যাবতীয় পরিচালনগত দিকগুলোকে তুলে ধরতে চাই। নিশ্চয়ই যদি যে কোনো ছাত্রের যদি সেই আগ্রহ থেকে থাকে যে তিনি ভোকেশনাল কোর্সে বা কোনো হাতে কলমে কোনো শিক্ষা যাবেন, তার তো সেই সুযোগ রয়েছে। সে মাধ্যমিকের পরে পরীক্ষা দিয়ে সে ITI গুলোতে ভর্তি হতে পারে, তো সেই সুযোগটা রয়েছে। আমি বিষয়টাকে কিন্তু একটা সামগ্রিক তার পড়াশোনায় আগ্রহ এবং স্কুলে থাকলে, যেটা স্যার বললেন যে স্কুলে তুই বাড়িতে বসে রয়েছিস, স্কুলে চলে যা, তাহলে তুই লেখাপড়া শিখতে পারবি। স্কুলগুলোতে আমি যেটা দেখেছি, আমার প্রতি মুহূর্তে এটা ভীষণ আপত্তির মনে হয়েছে যে কতগুলো বিষয় সেটা খুবই অপ্রিয়। তবুও আমি বলবো যে ট্যাব দেওয়া, তারপরে এই যে সাইকেল দেওয়া, ট্যাব দেওয়াতে আমরা ঠিক দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কোন অবস্থায় ছেড়ে চলে যাচ্ছেন। যখন তার 12-এর এনরোলমেন্ট ফিল আপ করা হয়ে যাচ্ছে, সেই সময় ট্যাবের টাকা আসছে, হয়ে যাচ্ছে না তার আগে, সে তার ট্যাবের টাকাটা আসছে, তারপরে সে এনরোলমেন্ট ফিল আপ করছে, সে স্কুল ছেড়ে, পড়াশোনা ছেড়ে, পরীক্ষা ছেড়ে চলে যাচ্ছে, সে জাস্ট ট্যাবের টাকাটা দিচ্ছে। তাহলে সরকার থেকে এমন সময় টাকাটা আসছে যখন এইরকম একটা ব্যবস্থার মধ্যে দিয়ে সে টাকাটা পাচ্ছে, এবং সেই টাকা কালকেও আমরা আগের দিনের আলোচনায় শুনেছি, এবং আমরা নিজেরাও এটা মনে করতাম যে ট্যাবের কোনো পজিটিভ এফেক্ট নেই। একটু স্ক্রিনের কাছে এসে কথা বলো, তাহলে তোমার কথা পরিষ্কার শোনা যাবে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? ট্যাবের কোনো পজিটিভ এফেক্ট নেই, ট্যাবের এফেক্টটা কিন্তু পুরোপুরি নেগেটিভ। এবং তার সাথে সেই বাচ্চা কি শিখলো? আমরা আগে স্কুলে বিভিন্ন ক্লাস থাকতো, আমরা তাতে ভ্যালু এডুকেশন, আমাদের ছোটবেলায় ভ্যালু এডুকেশন নাম দিয়ে হতো না, নানান রকম সামাজিক কাজকর্ম আমরা স্কুলের মধ্যে করতাম, তার থেকে আমরা একটা মূল্যবোধ তৈরি হতো। এখন কি হচ্ছে? ট্যাবের টাকা তাকে দেওয়া হচ্ছে, সে কিন্তু ট্যাব কিনছে না। একটি বাচ্চাও ট্যাব কেনে বলে আমি বিশ্বাস করি না। তারা যে রিসিপ্টটা আমাদের দেয়, সেই রিসিপ্টটা যে কোনো দোকান থেকে একটু 50 টাকা দিলেই পাওয়া যায়, এবং সেই রিসিপ্ট আমরা রেখে দিই। ওটার ওই অফিসিয়াল রিসিপ্ট হিসেবে যদি কখনো সরকার চেয়ে পাঠায়, আমরা ওটা দেব। কিন্তু আমরা তো জানি এই মিথ্যাচারটা কিন্তু আমাদের মাধ্যমেই স্টুডেন্ট শিখছে। সবুজ সাথী সাইকেল বাইরে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, এই সুযোগটা আমরাই কিন্তু তাদের হাতে করে দিচ্ছি। কন্যাশ্রীর যে 25,000 টাকা, সে অবিবাহিত অবস্থায় তার পাওয়ার কথা, কিন্তু সে বিবাহিত হয়েও সে নানান রকম রাজনৈতিক
প্রেশার দিয়ে স্কুলের থেকে সেই সংসার সে আদায় করছে, যার ফলে সে 25,000 টাকা পাচ্ছে। এই সমস্ত মিথ্যাচারগুলো একজন স্টুডেন্ট, সে ছেলেই হোক আর মেয়েই হোক, সে কিন্তু স্কুল থেকে শিখছে। তার ফলে যেটা হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা তার পার্টনার, শিক্ষক শিক্ষিকারা তার পার্টনার, সেই মিথ্যাচার পার্টনার, এই দুর্নীতি পার্টনার। একদমই সেই বাবা মায়ের সঙ্গে পিতামাতার সঙ্গে তুলনা করা হতো, সেই জায়গায় আমরা আর নেই। তার ফলে ছাত্র শিক্ষক সম্পর্ক সেটা ভীষণভাবে এফেক্টেড হয়েছে, এবং ছাত্রদের মনোজগতে যে এফেক্টটা হয়েছে সেটাকে আমরা কখনো ভাবি। আমরা আজকে ভাবছি ওরা অনেকেই বিপদগামী হয়ে যাচ্ছে স্কুল ছেড়ে, সবাই যে অটো চালাচ্ছে, সবাই করছে তা তো নয়, অনেকে তো অপরাধ জগতে প্রবেশ করছে। আমরা এফেক্টটাকে দেখতে পাচ্ছি, আমরা তাদের বলছি, কিন্তু স্কুল থেকেও কিন্তু সে সুশিক্ষা পাচ্ছে বলে আমি সমস্ত টিচারদের বলবো না এটা, কিন্তু টিচারদেরও কিছু করার নেই। টিচাররা অনেক সময় নিজেরা উদ্যোগ নিয়ে অনেক সময় ছাত্রছাত্রীদের ভালোর জন্য এগিয়ে যান, কিন্তু এই যে সিস্টেম যাতে টিচারদের প্রতি মুহূর্তে নন একাডেমিক কাজের বার্ডেন তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে কিন্তু তারা একাডেমিক দিকে, স্কুলের যে প্রধান তিনিও পারেন না একাডেমিক দিকে নজর দিতে, এবং সরকারেরও কোনো সদিচ্ছা নেই যে একাডেমিক দিকটা তুমি কেমন করছো। একটা স্কুলে তো প্রথম হচ্ছে একাডেমিক দিক, তারপরে সে অন্যান্য জিনিসপত্র শিখবে, সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিখবে, সে সামাজিক কিছু কাজকর্ম করবে, সে নানান রকম কাজ করবে, কিন্তু তার একাডেমিক দিকের প্রতি মুহূর্তে যে অবহেলা সেটা তারাও দেখতে পাচ্ছে, এবং স্কুল থেকে একটা সবসময় সুশিক্ষা পাচ্ছে এটা নয়, তার মূল্যবোধ কিন্তু স্কুলের থেকে আমরা গড়ে দিতে পারছি না। তার কারণ সে কিন্তু, তাকে আমরা সরাসরি কিছু বলছি না, কিন্তু সে তো বোকা নয়, সে এই প্রক্রিয়াগুলো সমস্ত দেখছে, তার মধ্যে দিয়ে সে বুঝতে পারছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কিভাবে টাকাটা পাচ্ছি। এবং এই যে ট্যাবের টাকা, সে আজকে বেড়াতে যাওয়ার জন্য টিকিট কাটছে, তুমি বলছিলে কালকে, তো সেটা সে করছে, সে তো জানে। এইরকমই মূল্যবোধের অভাব। আমরা কিন্তু শুধুমাত্র যে সে স্কুল ছুট হয়ে সে অন্য কোনো কাজে গেছে তা কিন্তু নয়, আমরা প্রতি মুহূর্তে রাস্তায় বেরোলে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু প্রতি মুহূর্তে আমরা রাস্তায় বেরিয়ে যাদের সাথে আমাদের নিত্য ওঠা বসা, নিত্য কথাবার্তা, নিত্য আদান প্রদান হয়, তাদের মধ্যে কিন্তু আমরা মূল্যবোধের অনেক অভাব দেখতে পাই। অনেক ক্ষেত্রে তাদের একটা অস্থিরতা, অনেক ক্ষেত্রে তাদের মানে খুব নির্মমতা দেখতে পাই। এই জিনিসগুলো কিন্তু তার একেবারে দায় স্কুল কিন্তু ঝেড়ে ফেলতে পারে না। আমি বলছি না যে আগে সমস্ত ব্যবস্থাটাই একেবারে মানে ত্রুটিহীন ছিল, কখনোই নয়, ত্রুটিটা তো একটা সিস্টেমেরই অঙ্গ, কিন্তু আমরা আজকে এই দায় ঝেড়ে ফেলতে পারি, এটা আমার মনে হয়। এগুলো তো অদ্ভুত অদ্ভুত পলিসি। আমি সুকান্ত দা নিশ্চয়ই বলবেন, যে ট্যাবের ব্যাপারটা, কোভিড এর পরে একটা ট্যাব দেওয়ার কি প্রয়োজন? মোবাইল ব্যবহার করা বাচ্চাদের অনেক বেশি অ্যালাউ করেছি, যার জন্য তার গল্পের বই পড়ার হ্যাবিট চলে গেছে। সে বাংলা ইংরেজি বানান শেখেনি, সে বাংলা জিনিসটাকে ইংরেজি স্ক্রিপ্টে লিখছে, সে নত্যবিধান সত্যবিধান শেখেনি, সে অন্য অনেক ব্যাকরণ শিখতে হয়নি তাকে, সে বাংলাতে মোটামুটি সে মনের ভাব প্রকাশ করছে। সে বই পড়বে না, সে ভালো সিনেমা দেখবে না। এই যে জিনিসগুলো, এগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের টিচারদের ওপরে, আগের দিনও আলোচনা হচ্ছিল, টিচারদের ওপরে যে লোড চাপিয়ে দেওয়া হয়, শুধুমাত্র মিড ডে মিলের হিসেব না, তাকে প্রতিটি হিসেব রাখতে হয়। স্কুলের সবুজ সাথী সাইকেল আসবে, স্কুলের শিক্ষার্থী কোন মেয়েটি পাবে, কোন মেয়েটি পাবে না, যে পাবে না তার দায় কিন্তু সম্পূর্ণ দায় যিনি নোডাল টিচার তার উপরে, যার জন্য নোডাল টিচার কেউ হতে চান না এখন, তার উপরে। স্কুলে যদি কোনো বাচ্চা তার কোনো প্রকল্পের টাকা না পান, তার গার্জেনরা এসে টিচারকে নানান ভাবে অপমান করেন, তাকে অ্যাটাক করেন। তো এই পরিবেশগুলো রয়েছে স্কুলে। স্টুডেন্ট সংখ্যা কমে যাওয়া, তুমি যেটা বললে সেটা, যেহেতু স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত, আমি এইগুলোর কথাই বলবো বারবার। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি যেটা বললে তার থেকে দাঁড়ায় যে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, যে ড্রপ আউট, আসলে ড্রপ আউট না, আসলে যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরই পরীক্ষা দেওয়ার কথা ছিল, বাকিরা নাম লিখিয়ে রেখেছে না কিছু সুবিধা পাওয়ার জন্য, এটা পাবেন সেটা পাবেন, তাহলে আমাদের ফিগার গুলি, পার্সেন্টেজ গুলো খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বাকিদের পরীক্ষা না দেওয়ারই কথা ছিল।
মেয়েদের ক্ষেত্রে আগে আমরা একটা দেখতাম যেটা তোমার ওই এই শিক্ষাশ্রী প্রকল্পটা আসার আগে আর একটা কিন্তু তোমার একটা গ্রান্ট সমাজের বিশেষ অবস্থানে থাকা কিছু মানুষজন পেতেন। এবার সেখানেও কিন্তু একটা রেজাল্টের বিষয় ছিল, 55% না পেলে কিন্তু এই গ্রান্ট গুলো পাওয়া যেত না। যেমন তপশিলি জাতি উপজাতিদের যে গ্রান্ট গুলো দেওয়া হতো সেগুলো কিন্তু 55% নম্বর না পেলে দেওয়া হতো না। এখন কিন্তু নম্বরের বার্তা তুলে দেওয়া হয়েছে। এখন তারা ওই জাতিগত সংখ্যা দেখাতে পারলেই তারা পাবে। হ্যাঁ, সব মিলে সেটাই আর কি, মানে পুরো স্কুলটা শিক্ষা ব্যবস্থাটাকে হয়তো অনেকেই দেখছেন যে কিছু পরিবেশটাকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে, নষ্ট হয়ে গেছে, আমাদের সবার হাত দিয়েই নষ্ট হয়েছে। কোনো একজনকে বহু মানুষ হয়তো শিক্ষা ব্যবস্থা দেখছেন, তোমার কথা শুনে যা মনে হচ্ছে বহু মানুষ শিক্ষা ব্যবস্থাকে দেখছেন, হয়তো বহু অন্তত কিছু মানুষ দেখছেন যে কিছু পাওয়ার জায়গা, স্কুলে গেলে কিছু পাওয়া যাবে। বলছি আমি তাহলে যেভাবে যদি দেখি একটু উল্টো ভাবে দেখছি, যাকে বলে ওই শয়তানের উকিলের মতো, যে তাহলে ড্রপ আউট নিয়ে আলোচনা করার দরকার নেই, যারা পরীক্ষা দেওয়ার তারাই দিচ্ছে, যারা পড়াশোনা করে তারাই করছে, বাকিরা নাম টাম লেখানো ছিল যা পাওয়ার পেয়ে চলে গেছে, এভাবেই তো হতে পারে। তাহলে খুব চিন্তার কোনো কারণ তো আমি দেখি না। না, এভাবে তো আমরা সবই সম্পূর্ণ চিন্তামুক্ত হতে পারি, কিন্তু সেটা তো কোনো কথা নয়। এটা হচ্ছে যারা পরীক্ষা দিতে চায় তারা দিচ্ছে, যারা চায় না তারা দিচ্ছে। এখন যারা চায় না তারা কেন চায় না, এটা এই প্রশ্ন তাহলে ওঠে। এবং যারা চায় তারা কি সব সঠিক কারণে চায়? এসব প্রথম একটা যে অলকানন্দা যে সমস্যাগুলির কথা বলছেন, দেখুন একটা কিন্তু মানতে হবে, জানেন যে আমাদেরও কিন্তু হয়তো মানে হয়তো আজ থেকে 25-30 বছর আগে, বা যদি 50 বছর 25-30 বছর আগে শিক্ষকরা বলতেন যে আরো 25-30 বছর আগে এটি চমৎকার ব্যবস্থা ছিল, এখন তার থেকে কত বিচ্যুতি হয়েছে। এখন একটা জিনিস কিন্তু, যে যত আমরা পিছিয়ে যাবো এরকম দেখা যাবে যে সমাজের উত্তরোত্তর মানে অল্প অংশ স্কুল শিক্ষার আওতাতেও আছে, কলেজ শিক্ষা তো উচ্চশিক্ষা তো ছেড়ে দিলাম, যে এখন যে সময় শুধু সমাজের হয়তো উচ্চকোটির কিছু উচ্চ বা মধ্যবিত্ত স্তরে ছেলেমেয়েরা প্রধানত স্কুলে যেত, কিছু যদি আরো গরিব ঘরের ছেলেমেয়েরা যেত, যেটা প্রসঙ্গত এই বঙ্গভূমিতে পূর্ব ভারতে কম যেত, সে তুলনায় কিন্তু পশ্চিম এবং দক্ষিণে আরো বেশি গেছে ব্রিটিশ আমলে। যে যদি কিছু মানে যারা গরিব ঘরের ছেলেমেয়েরা যেত, তারাও ওই যে ওই আরো যারা অপেক্ষাকৃত সচ্ছল বা ক্ষমতাশীল যে শ্রেণীগুলি, তাদের সঙ্গে মানিয়ে পেতে রাজি ছিল, কারণ তারা ওই শ্রেণীতে প্রবেশ করতে চায়। এখন যখন মোট সংখ্যা বাড়বে, যখন লক্ষ্যটা হবে, এবং সেটা প্রাথমিকে পূরণ হচ্ছে অনেকটা, যে 100% ছেলে মেয়ে ভর্তি হচ্ছে, তখন কিন্তু আমাদেরও কিছু মানে পুরো দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। দুনিয়া পাল্টাচ্ছে, প্রযুক্তি পাল্টাচ্ছে। এখন যেখানে হয়তো আমরা সত্যি, এবং আমরা মানে পুরো সমাজ এবং নিশ্চয়ই শিক্ষক সমাজের একটা আলাদা দায়িত্ব তার মধ্যে আছে, যেখানে সত্যি আমরা আমাদের হয়তো আমরা সফল হতে পারিনি, সেটা হচ্ছে যে এই যে এই চ্যালেঞ্জটা একটা সম্পূর্ণ নতুন জাতিগত রাষ্ট্রগত একটা প্রেক্ষিতে, যেখানে সমাজের সব ছেলে মেয়ে শিক্ষা ব্যবস্থার ভেতরে তারা আসার সুযোগ পাচ্ছে, সেই জন্য, এবং একই সঙ্গে প্রযুক্তির প্রবল পরিবর্তন ঘটেছে, বিশেষ করে গত 15-20 বছরের ভেতরে, সেইটা কি করে সদর্থকভাবে ব্যবহার করা যায়, এটা নিয়ে আমরা তেমন চিন্তা করি। কাজে কিছুটা আমরা হাল ছেড়ে দিয়েছি, আর সেই সঙ্গে বলেছি যে তো আগে যেমন ছিল সেরকম আর রাখা যাচ্ছে না। এখন ফলে একটা কিন্তু, যে আপনি যদি সরকারি স্কুলে প্রাথমিক স্তরে যান, এখন তো বহু স্কুলে শিক্ষক নেই, বা বলতে গেলে নেই, 1-2 শিক্ষক, তারা হয়তো 500 শিক্ষক পুরো সময় শিক্ষক কোনো ক্রমে চালাচ্ছেন, অত অনেক সময় অত্যন্ত দরদ দিয়ে চালাচ্ছেন বলে ছেলেমেয়েরা কিছু অক 1, 2, 3, 4 শিখছে, যেখানে তার সেই শিক্ষকরা ফাঁকি দিচ্ছেন বা বিতর্কিত হয়ে পড়ছেন, সেখানে তারা কিছুই শিখছে না। কিন্তু তবু প্রাথমিক খুব সাধারণ স্তরে গ্রামে গঞ্জে বা শহরেরও খুব, যেটা সোজা কথা বলছি, বস্তি অঞ্চলের প্রাথমিক স্কুলে যান, দেখবেন সেখানে কিন্তু অবস্থাটা, আপনি অতটা হতাশ হবেন না। দেখবেন যে বহু ছেলে মেয়ে এখনো বহু কিছু শিখছে। তারপরে যত আর কি বাচ্চাদের বয়স বাড়ে,
তত এটা আপনারা অঞ্জনা এবং অলকানন্দা বলতে পারবেন, কারণ আপনারা এই ছেলে মেয়েদের সরাসরি দেখেছেন। আমি যখন তাদের দেখছি তখন তারা আরো অনেকগুলি চাকরি গলে বয়স বেড়েছে, কতগুলি শিক্ষাগত চাকরিও তারা পেরিয়ে আসছে। তবে যত বয়স বাড়ে ততই তারা আরো বাইরের জগৎ সম্বন্ধে জানছে, বাইরের জগতে যাচ্ছে, মিশছে, অন্যান্য নানা রকম ভাবনা চিন্তা, নানা রকম যদি বলতে পারেন প্রলোভন তাদের সামনে আসছে। কিন্তু সেইগুলো কি করে তাদের আমরা সামলাবো, এটা পৃথিবীর কোথাওই মানে মাধ্যমিক স্তরের শিক্ষকরা এর পুরো সমাধান তারা করতে পারেনি। কিন্তু হয়তো যেটুকু আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে করা যেত সেটা আমরা করার চেষ্টা করি। এইটা কি করে করা যায়, কিছু তো পরিবর্তন করতেই হবে। এখন আমরা এই ট্যাব কিনে দেওয়াটা একটা মানে জেনে শুনে উদ্দেশ্যমূলক ভাবে 1600 কোটি টাকা খরচ হয়েছে সরকারের, এখানে মানে 1600 টাকা পাওয়া যায় না অনেক সৎ কাজে, শিক্ষা ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে। কিন্তু এখন যদি আমরা বলি যে আমরা আমাদের সন্তানদের ছাত্রীদের হাতে মোবাইল ব্যবহার করতে দেব না, এটা বলে লাভ নেই। এটা যদি আজকে বলি মানে ওরা আমাদের যাতে তারা আমাদের মানে অবাধ্য হয়, যদি আমরা বাধ্যতা অবাধ্যতা নিয়ে আসতে পারি সেটা আরো বেশি করে তাই হবে। তার আরো মনে করবে যে আমাদের মাস্টারমশাইরা দিদিমণিরা এরা অকেজো হয়ে গেছে, দিন ফুরিয়ে গেছে, আমরা নিজের বরং সেই মোবাইলে বা অনলাইন যে যত কিছু রসদ আছে সেগুলো করা যায়। বই পড়া মানে শুধু ছাপা বই পড়া তো নয়, আপনার অনলাইন প্রচুর বই পড়া যায় এবং অনেক ভাবে পড়া যায়, অনেক নতুন ভাবে জ্ঞান আহরণ করা যায়। সেইগুলি বরঞ্চ আমি বলব ব্যক্তিগতভাবে অনেক শিক্ষক শিক্ষিকা তারা সেটা করার চেষ্টা করছে, কিন্তু সমষ্টিগতভাবে বা প্রশাসনিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে কোনো চেষ্টা সরকারের তরফে নেই। যার ফলে এই যে ট্যাব বিলি যেটা হয়েছে সেটা অলকানন্দা যে বলছেন এটা তিনি অত স্পষ্ট করে সেটা বলেননি, আমি বলছি এটা স্রেফ একটা মানে ছেলে মেয়েদের হাতে কিছু টাকা তুলে দিয়ে খুশি করা, কিছু ভোটের আশায় বেশি। কিন্তু এই একই প্রচেষ্টাটা তো সদর্থকতা অনলাইন শিক্ষা আমি বলছি সেটা অন্য জিনিস। ক্লাসরুমের শিক্ষার পুরোপুরি বিকল্প অনলাইন শিক্ষা হতে পারে না, একটা পরিপূরক নিশ্চয়ই হতে পারে, অনেক গুণও আছে অনলাইন শিক্ষা। কিন্তু সরাসরি প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের বাইরে যে অনলাইন ব্যবস্থায় কত কিছু ছেলেমেয়েরা জানতে পারে, সমৃদ্ধ হতে পারে, সেটা তাদের দেখাবার কোনো পথ স্বভাবতই তারা বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা বলি সোশ্যাল মিডিয়ায় পুরো সমাজই ছেলেগুলো সকলেই, কিন্তু ছেলে মেয়েরাও তাদের ভাষার যেটা আমরা সঠিক ব্যবহার মনে করি সেটার থেকে তারা বিচ্যুত হচ্ছে। নানা রকম সব উল্টোপাল্টা বানান, ব্যাকরণ এবং যা ভাবনা চিন্তা সবকিছুই রসাতলে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে আমি জানি না কজন শিক্ষক কখনো ভেবেছেন বা এটা পাঠ্যক্রমে তো যেন কোনো প্রশ্নই উঠছে না যে তোমরা একটা ব্লগ লেখো তো, বা তোমরা একটা টুইট লেখো তো অমুক বিষয়। এখন তাদের যে রচনা লিখতে বলা হয় স্কুলে, যে রচনাগুলো কিন্তু উঁচু ক্লাসেও খুবই ছোট, হয়তো 300 শব্দের 500 শব্দের, সেটা একটা ব্লগের চেয়ে তো ছোট, একটা টুইটের চেয়ে কিছু বড় নয়। কিন্তু এটা একটা টুইট লেখো, এটা তাদের আমরা কিন্তু এখনো আমরা বলিনি বা বলার কথা সম্ভবত ভাবে আমরা ভাবিনি। কেন ভাবিনি? মানে আমরাও কিন্তু মানে শিক্ষা ব্যবস্থাটাকে অপ্রাসঙ্গিক করে তুলছি এবং এ নিয়ে আমাদের একটু মানে বেশ ব্যাপকভাবে গভীরভাবে নাড়া দিয়ে চিন্তা না করলে কিন্তু হবে না। ফলে স্কুল শিক্ষা আকর্ষণীয়, তার আকর্ষণ হারাচ্ছে। এমনিতে মানে উপার্জনের জন্য অনেকে বেরিয়ে যাচ্ছে, মনে করছে বেরিয়ে গেলে আরো বেশি উপার্জন করবো বা কিছু উপার্জন করবো, কিন্তু তাছাড়াও যদি সত্যি স্কুল শিক্ষাটা তেমন আকর্ষণীয় হতো তাহলে তারা তো স্কুলে থাকতে চাইতো এবং অনেক ছেলে এখনো চায়।